এগুলো হলো প্রথম মোটা দাগে বা প্রথম দুই পক্ষের শর্তের যে মূল এজেন্ডা তার রিপোর্ট। প্রশ্ন করতে পারবেন এখানে আমেরিকা কি পেল, ইরান কি পেল, তাই তো? যে দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে বা যে দাবিগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বলেছেন, এগুলো আমি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল থেকে বলছি, তিনি এই কথাগুলো বলেছেন। ধরেন পুরোপুরি তো তাহলে ইরানই পেল, আমেরিকা কি পেল? আমেরিকা কিচ্ছু পায়নি, এখানে আমেরিকার কিচ্ছু নাই। আগে হরমুজ প্রণালীতে কোনো ব্লকেট ছিল না, আবার ব্লকেট উঠে যাবে। ইরান তার যে টাকাগুলো পাওয়ার সেগুলো পাচ্ছে ধারাবাহিক। এখন কাতার দিয়ে দিবে 12 বিলিয়ন মার্কিন ডলার, বাকি যে টাকাগুলো রয়েছে সেগুলো কিস্তিতে পেয়ে যাবে। তার মানে ইরানের লাভ। 60 দিন যুদ্ধবিরতি চলবে, এর মধ্যে দুই পক্ষের মধ্যে বা সবার মধ্যে আলোচনা হবে টেকসই সমাধানের জন্য। ফাইন, 30 দিন হরমুজ প্রণালী এখান থেকে উভয় পক্ষ চলে যাবে, অর্থাৎ ইরান তার অবস্থান থেকে সরে যাবে আর আমেরিকা তার যুদ্ধ জাহাজ নিয়ে, ওয়ারশিপ নিয়ে চলে যাবে। পুরোপুরি এখানে লাভটা কার দেখছি আমরা? ইরানের। এখন বিষয়টা আসলে কি হয়েছে? আমেরিকা বলছে ইরানকে যে দেখো, তুমি তো আমার উপর অনেক শর্ত দিচ্ছ, আমি যদি সব শর্ত মেনে নেই তাহলে আমি ইসরায়েলকে ম্যানেজ করতে পারবো না, এবং আমেরিকার ভেতরে আমার যে ডিপ স্টেট আছে বা ইহুদি ইসরায়েলের যে শক্ত লবিং গ্রুপ আছে, সেই লবিং গ্রুপকে আমি ম্যানেজ করতে পারবো না, আমাকে কিছু ছাড় দিতে হবে। তো ইরান বলল আসো তোমাকে কিছু ছাড় দেয়। কি ছাড়? আমি হরমুজ থেকে টোল নেব না। তো সঙ্গে সঙ্গে ট্রাম্প একটু খুশি হলেন, গুড 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 গুড, আমি এটাই তো চাই, একটা বিষয় তো আমাকে দিচ্ছে, এই জন্য ধন্যবাদ। তো আমি কিন্তু টাকা নেব, এখান থেকে আমি টোল নেব না, কিন্তু আমি টাকা নেব। তো ট্রাম্প বললেন ইরান এটা কি করে সম্ভব? তুমি টাকা নিবা না, টোল নিবা না, টাকা নিবা, মানে কি? তুমি বলে দাও কিভাবে নেওয়া যায়। শেষ পর্যন্ত যে বিষয়টি আসছে আলোচনায় সেটি হলো এনভায়রনমেন্টাল চার্জ, অর্থাৎ কোনো জাহাজ থেকে টোল নেবে না, কিন্তু এনভায়রনমেন্টাল চার্জ নেবে। ধরেন আমাদের বর্তমান সরকার, বিএনপি সরকার এখন ক্ষমতায় আছে, তারা বললো যে আমরা পদ্মা সেতু থেকে কোনো টোল নেব না, কিন্তু পদ্মা সেতু দিয়ে আমরা যাওয়া আসা করার সময় আমাদের ফুয়েলের কারণে বা আমাদের গাড়ির গ্যাসের কারণে যে এনভায়রনমেন্টাল প্রবলেম তৈরি হবে, এটাকে আবার ক্লিন করার জন্য আমাদের যেই প্রক্রিয়া ব্যবহার করতে হবে, এটার জন্য আমাদের অর্থ দিতে হবে, যেটা দিয়ে আমরা এই অঞ্চলটাকে, বাতাসকে পরিশুদ্ধ রাখবো। এখন বিষয়টা তৈরি হলো এরকম, ইরান এখান থেকে টোল নেবে না, মানে আমেরিকা বলছে ইরানকে যে এটা গুড, আমার ইজ্জত রাখার জন্য তোমাকে ধন্যবাদ ইরান, যে তুমি টোল নিবে না, এই ঘোষণাটি শুধু দিয়ে দাও, তাহলে বিশ্বকে বলবো আমেরিকার বিজয় হয়েছে, ইরানের পরাজয় হয়েছে। তাহলে তুমি অন্য নামে টাকাটা নাও, আমার তো আর কোনো আপত্তি নাই, কিন্তু টোল নামে নিও না। টোল নামে নিলে আমি আমার পুরো বিশ্বকে কি মেসেজ দেবো? আমি তো বিশ্বমোড়ল ট্রাম্প, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমার তো লজ্জা বা পরাজয় হয়ে যাবে। তুমি যে কোনো নামে নাও, আমার আপত্তি নাই, টোল নামে নিও না। ইরানের তো এটাই দরকার। ইরান বলছে ওকে, তোমাকে একটা পথ খুলে দেই তোমার ইজ্জত রক্ষার জন্য, ইতিমধ্যে তোমার তো ইজ্জত মোটামুটি সব শেষ, এখন আবার তুমি যদি ইজ্জত ফেরাতে পারো, আমার দরকার হরমুজ প্রণালীর ক্ষমতা, আধিপত্য, দখল। আমার এই হরমুজ প্রণালীতে আমার অধিকার চাই, এবং আমাকে যে তুমি ক্ষতি করেছো দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে, সেই ক্ষতি পোষাতে চাই। তো অবশেষে সেটি কি হলো? অবশেষে আমেরিকা, ইরান এবং বাকি যে স্টেক হোল্ডার গুলো আছে, মুসলিম দেশগুলো, সৌদি, কাতার, কুয়েত, তুরস্ক, পাকিস্তান, মিশর, এদের মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে এই বিষয়টি কনফার্ম করা হয়েছে, ইরান হরমুজ থেকে টোল নেবে না, কিন্তু এনভায়রনমেন্টাল চার্জ নেবে। তার মানে ইরানের এই প্রাপ্তিটি ঘটে গেল। পৃথিবীর বিভিন্ন ব্যাংকে ইরানের যে টাকাগুলো আটকে আছে, ইরান প্রথমেই 12 বিলিয়ন মার্কিন ডলার পেয়ে যাবে। এটি পাকিস্তানের রিজার্ভের চেয়ে বেশি, পাকিস্তান যে মুহূর্তে রিজার্ভ আছে তার চেয়ে 2 গুণ বেশি। এই টাকাটা বা এই ডলারটা পেয়ে যাবে এখন ইরান কাতার থেকে, আর যে কারণে কাতারে তাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের স্পিকার বাগের গালিবাব এবং আরো কয়েকজন হাই অফিসিয়াল ছুটে গেছেন, এবং সেখান থেকে এই টাকাটা তার দেশে ফেরত আনবেন। এই সময় ইরানের এই টাকাটা খুবই জরুরি দরকার, কারণ একটা যুদ্ধ শেষ হয়েছে দেশটির ভেতরে। তো বলা হচ্ছে যে এরপর যে ইরান ধারাবাহিক, মানে ইরানের প্রায় 100 বিলিয়নের উপরে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা আটকা আছে নিষেধাজ্ঞার জন্য, ফ্রিজ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই টাকাগুলো আগামী 1 মাসের মধ্যে বা 1 মাসের পর
ধারাবাহিক ইরান এই টাকাগুলো কিস্তিতে আস্তে আস্তে পাওয়া শুরু করবে। তো এগুলো একটি বিষয়। এখন আমেরিকা বলছে ইরানকে, আচ্ছা আমি তো সব তোমাকেই দিয়ে দিলাম তোমার শর্ত অনুযায়ী, ইসরায়েলকে তো কিছু দিতে হবে। ট্রাম্প এই কথাটি কাকে বলছে? মুসলিম বিশ্বকে, যে আমি তো সব ইরানকে দিয়ে দিলাম, তোমাদের শর্ত মেনে নিলাম, আমার গায়ের কোটটা দিলাম, ধুতি দিলাম, শুধু জায়গাটা পরে এখন আমি আবার ওভালে চলে যাচ্ছি, আমার হোয়াইট হাউসে চলে যাচ্ছি লিঙ্কটু হয়ে। তো আমাকে তো ইসরায়েলকে কিছু দিতে হবে, না তো নেতানিয়াহু তো মানবে না, ওই বেটা তো শক্ত ঘাউরা, কেন আমার ক্ষমতা থেকে আমাকে নামাই দিবে ওর মেকানিজম করে। তাহলে আসো একটা কিছু দিতে হয়, কি দিবে আমাকে? মানে ইসরায়েলকে দিলেই আমাকে দেওয়া হয়ে যাবে ইসরায়েলকে স্বীকৃতি। ডোনাল্ড ট্রাম্প বলছেন তোমরা সবাই ইসরায়েলকে স্বীকৃতি দিবা, সৌদি, কাতার, বাহরাইন যারা আছো তোমরা সবাই, যারা যারা দাওনি আর যারা যারা দিয়েছে তারা তো আশ্রয়, কিন্তু যারা দাওনি স্বীকৃতি, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এখন খেপে গেছে লিন্ডসে গ্রাহাম। তিনি বলছে যদি ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া হয় তাহলে বাকি রাষ্ট্রকে কঠিন মাসুল দিতে হবে। আর গালে হাত দিয়ে, কপালে হাত দিয়ে বসে গেছে নেতানিয়াহু। তিনি বলছে আমি যুদ্ধ চাই, স্বীকৃতি নয় পরে আদায় করে নেব, কিন্তু আগে আমার যুদ্ধ চাই। যুদ্ধের মাধ্যমে আমি গ্রেটার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা করছি মিস্টার ট্রাম্প, তুমি সেখান থেকে আমাকে ছুড়ে ফেলে দিলে, এটা কি করে হলো? অর্থাৎ এই অবস্থার মধ্যে গিয়ে এখন বড় ফ্যাসাদে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন কোনোভাবে বুঝতে পারছেন না তিনি কিভাবে এখান থেকে সমাধান খুঁজবেন। বাট ডোনাল্ড ট্রাম্প খুশি যে ইরান শেষ পর্যন্ত কিছুটা হলে নমনীয় হয়েছে, বাকি মুসলিম রাষ্ট্রের চাপে পড়ে, কারণ এখান থেকেই ডোনাল্ড ট্রাম্প তার একটা এক্সিট রুট খুঁজছে। এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে ইহুদি জাতি এবং মুসলিম জাতি এরা তো খুব কাছাকাছি একটি জাতি, বরং খ্রিস্টান জাতির সাথে ইহুদি জাতির দীর্ঘদিন লড়াই হয়েছে এবং মেরেছে, মুসলিমরা ইহুদিদের খুব কম মেরেছে, মারিনি বললেই চলে। আমরা যে ইতিহাসগুলো জানি একটু সেই ইতিহাস থেকে ঘুরে আসি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যেটাকে আমরা মানে যেটাকে ইসরায়েল বা আমেরিকা বলছে অ্যাব্রাহাম অ্যাকর্ড, যে চুক্তিটির বিষয় অ্যাব্রাহাম অ্যাকর্ড বলছে তারা, এটা কি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বা ইব্রাহিমী চুক্তি এটাকে বলা হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র ছিলেন, হযরত ইসহাক, হযরত ইসমাইল। হযরত ইসহাক আলাইহিসসালামের আসছে অনেক নবী, তার সন্তান ইয়াকুব আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, এই যে ধারাবাহিক যারা আসছেন তারা। আর ইসমাইল আলাইহিসসালামের পক্ষ থেকে আসছেন শেষ নবী খতামুন নবীন যাকে বলি, আল্লাহ রাসূল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শেষ নবী। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পক্ষ থেকে আসছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে মুসা আসছেন, সেখানেই আসছিলেন এই ইহুদি জাতি, বনি ইসরাইল জাতি। সেটা হলো ওই যে ইয়াহুদি বা ইয়াহুদা, তার এক পুত্র। এটা আপনারা সবাই কম বেশি জানেন, সেদিকে না যাই। তো এই যে ইহুদি জাতি, দেখেন আমরা কিন্তু চাস্তো ভাই, আমরা ইহুদিরা কিন্তু চাস্তো ভাই। আমার যেমন চাস্তো ভাই আছে ব্যক্তিগত, আপনারও আছে, আরেকজনের আছে। আমরা মুসলিমরা যেমন ইসহাক এবং ইসমাইল আপন ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, তাদের বংশধরে কিন্তু আমরা ধারাবাহিক আসছি। তার মানে আমাদের দাদা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হন, আমাদের জাতির পিতা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আমাদের বাবা হন, ধরুন একটা গল্পের ছলেই বলছি, দুই নবীর একজন, তাদের পক্ষ থেকে তো আমরা ধারাবাহিক আসতে 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 আজকে আমার সন্তান থেকে আমার সন্তান, তার সন্তান থেকে তার সন্তান আসে। তো আমাদের মধ্যে যে এই ব্যবধানটা পুরো পৃথিবীতে, তার প্রধান একটি কারণ আছে। সেই কারণটি হলো কি জানেন? ওই জাতিটি, ওই ইয়াহুদা প্রজন্মের যে আজকে ধারাবাহিকতা আসছে, নেতানিয়াহু বা আরো যারা আসছেন, পুরো পৃথিবীতে তারা কিভাবে অশান্তি তৈরি করছে বা মুসলিমদের উপর নির্যাতন, ফিলিস্তিনের উপর নির্যাতন, পুরো পৃথিবীর কিভাবে গুপ্ত হত্যা, কিভাবে একটি দেশ আরেকটি দেশের উপরে হামলে পড়া, পুরো মেকানিজম করে পুরো মুসলিম বিশ্বকে কিভাবে কোণঠাসা করা, এই কাজগুলো কিন্তু মুসলিম জাতি করেনি, ওই জাতিটা করেছে। তো যে কারণে আজকে তাদেরকে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে গেছে, কিন্তু নিয়ম অনুসারে তাদেরকে আমাদের এক বাক্যে স্বীকৃতি দেওয়া উচিত, কারণ তারা আমাদের রক্তের ভাই, ইহুদিরা, তাই না? এখন আবার অনেকে বলবেন মাসুম ভাই এটা আপনি কি বলেছেন? আমি হিস্ট্রিক্যাল ভাবে বলছি, আমি বলছি না আপনাকে তাকে আপন ভাই, চাস্তো ভাই, মামাতো ভাই বলতে, কিন্তু হিস্ট্রি তাই তো বলছে, যত শত্রুই হোক তারা আমাদের ভাই। তো কিন্তু আজকে দেখেন তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে, তারা আলাদা মাসিহা আনবে, এই করবে সেই করবে, কিন্তু ইসলামের সবচেয়ে বড় সাক্ষীর জায়গাটা কি? আল্লাহ রাসূল। তার চেয়ে বড় সাক্ষীর জায়গা কি? আল কোরআন। সে কোরআন বলে দিয়েছে শেষ পরিকল্পনা ওই আমার আল্লাহর, তারটাই বিজয়ী হবে। এখন
দুই দেশের মধ্যে যেটা তৈরি হয়েছে, ইরানের শর্তগুলো একে একে ট্রাম্প মেনে নিয়েছেন আপাতত, এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা পুরো বিষয়গুলো পর্যবেক্ষণ করবে এবং খুব পারফেক্ট গ্রান্টার লাগবে, স্টেক হোল্ডারদের মধ্যে খুব পারফেক্ট গ্রান্টার লাগবে। ইরান আপাতত চীনকে নিউক্লিয়ার বা ইউরেনিয়াম দেবে কিনা এই ব্যাপারটি এখন আলোচনায় আছে। তারা হয়তো এই ইউরেনিয়াম চীনকে দিতে পারে, এখনো কনফার্ম না, তারা এটা নিয়ে আলোচনা করবে। ইরান হরমুজ থেকে চলে যাবে এনভায়রনমেন্টাল চার্জ নিয়ে, আমেরিকা চলে যাবে নেভাল ব্লকেট তুলে ওমান সাগর থেকে। পাশাপাশি ইরানের উপর যে স্যাংশন গুলো আছে দীর্ঘ কয়েক দশক ধরে, এগুলো ধারাবাহিকভাবে আস্তে 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 তুলে দেওয়া হবে। কিছু থাকবে, কিছু থাকবে না, তেলের উপর কিছু থাকবে, গ্যাসের উপর কিছু থাকবে, আস্তে আস্তে ইরানের উপর থেকে এগুলো তুলে দেওয়া হবে এবং ধারাবাহিক এই আলোচনাগুলো চলতে থাকবে। তো এভাবেই মূলত দুই পক্ষের মধ্যে আলোচনাটা শেষ হয়েছে। এখন বলা হচ্ছে যে, আমার ধারণা যেহেতু ট্রাম্প এত চেষ্টা করছেন আক্রমণ না করে, এমন কিছু একটা ঘটবে। আল্লাহ ভালো জানে এর মধ্যে আবার ইসরায়েল কোনো পাগলামি করে বসে কিনা। কিছু সোর্স বলছে বন্দর আব্বাসে একটু উত্তপ্ত অবস্থা আবার নাকি আবার তৈরি হয়েছে আমেরিকা ইসরায়েলের মধ্যে। সেটি হয়তো আমি আপনাদেরকে কিছুক্ষণ পর নিউজ চেক করে জানাতে পারবো, কারণ কিছু খবর বলছে যে আমেরিকার সাথে আবার বন্দর আব্বাসে উত্তেজনা শুরু হয়ে গেছে। সেই জায়গাটিতে আসলে আমি নিউজ চেক করতেছি কিন্তু নিউজটা রিফ্রেশ হচ্ছে না বারবার। বাবা, আমাদের অনেক দর্শক আমাকে বলছেন, আমি লাইভের মধ্যে আছি তো এখন, আমি তারপরে চেক করতেছি আল জাজিরার, একটু চেক করি। এখানে ওরা বলছে ইউএস ফোর্স স্ট্রাইক সাউদার্ন ইরান, স্টপ তেহরান অফিসিয়াল ইন কাতার ফোর্ট্রেক্স। আমার তো মনে হচ্ছে উত্তেজনা আবার বেড়ে যাচ্ছে দর্শক, লক্ষণটা আবার খারাপের দিকে যাচ্ছে। একটা সেকেন্ড, আল জাজিরা একটা নিউজ দিচ্ছে এবং তার ভিডিও দেখিয়েছে। আমি সংবাদটা আপনাদের দিতে চাই। দেখেন এই হলো অবস্থা। ইরান যে কথাগুলো বলছে যে আমরা ওদেরকে বিশ্বাস করি না, আসলে সেই দিকেই যাচ্ছে সবকিছু। ইরান যে ওদের বিশ্বাস করে না কেন এবার বুঝতেছি। ওরা সারাদিন আলোচনা করে একটা আর করে আরেকটা, এটা ওদের জন্য সবচেয়ে খারাপ জিনিস। আল জাজিরা বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ, সরাসরি আপডেট দিচ্ছে আল জাজিরা। সেখানে তারা বলছে ইরান কেন হরমুজ ছাড়বে না, যুদ্ধ দুর্ভিক্ষের কারণ হতে পারে এটি। ইরানের দক্ষিণে মার্কিন হামলা আলোচনার জন্য তেহরানের কর্মকর্তারা যখন কাতারে অবস্থান করছেন, তখন এই অঞ্চলে আবারও উত্তপ্ত অবস্থা তৈরি হয়ে গেছে। কয়েকটি সূত্র এই খবর দিয়েছে আল জাজিরারও। এখানে বলা হচ্ছে যে পিবিসি কর্তৃক দোসর আজকে কি, এটা তো খুবই ডেঞ্জারাস খবর দর্শক, একটু আপনাদেরকে আমি আপডেটটা দিতে চাচ্ছি। আল জাজিরার এই খবরটা কি লেটেস্ট, তাই তো মনে হচ্ছে। ইসরায়েল শেষ পর্যন্ত আমেরিকাকে আবার যুদ্ধে নামাবে, এটা আমার ধারণা। ইসরায়েল এটা মেনে নিতে চাইবে না। এরা তো মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতা জাহাজে হামলা চালিয়েছে। এই যে আবার যুদ্ধ শুরু হয়ে গেল, যে খবরটি খুব দুঃখজনক। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের দক্ষিণে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন পাতা জাহাজে হামলা চালিয়েছে, যাকে একজন মার্কিন সামরিক মুখপাত্র আত্মরক্ষামূলক হামলা বলে বর্ণনা করেছেন। এর আগে ইরানের গণমাধ্যম দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর দিয়েছিল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শেষ করার একটি সম্ভাব্য চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তেহরানে শীর্ষ আলোচকরা পৌঁছে গেছেন। এর মধ্যে উভয় পক্ষের আবার উত্তেজনা শুরু হয়ে গেছে। দর্শক, আমি নিউজটা ভালো করে চেক করছি, একটু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো চেক করে আমি আপনাদেরকে আবারও আপডেট দেবো ইনশাল্লাহ। এই জন্য কিছু